আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি বন্ধ্যাত্ব সম্পর্কে আলোচনা করব। একজন নারীর বিয়ে হওয়ার পর বাচ্চা না হলে আমাদের সমাজে সবাই বলে হয়তো মেয়েটির কোনো সমস্যা, যার কারণে তার বাচ্চা হচ্ছে না। হয়তো এই নারী হচ্ছে একটি বন্ধ্যা নারী, যার কারণে বাচ্চা হচ্ছে না। কিন্তু এই ধারণাটা একটি ভুল ধারণা। বন্ধ্যাত্ব একজন নারীর কারণেও হতে পারে এবং একজন পুরুষের কারণেও হতে পারে। এই যে নারীর বাচ্চা হচ্ছে না, নারী কনসিভ করতে পারছে না, তার ভিতরে প্রেগনেন্সি আসতেছে না, এইটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কথার অর্থ হচ্ছে বন্ধ্যাত্ব। এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব পুরুষের মধ্যেও হতে পারে এবং নারীদের মধ্যেও হতে পারে। নারীদের মধ্যে বন্ধ্যাত্ব হলে বলে ফিমেল ইনফার্টিলিটি এবং পুরুষের মধ্যে বন্ধ্যাত্ব হলে তাকে বলা হয় মেল ইনফার্টিলিটি। আজকের এই ভিডিওতে মূলত আমি পুরুষের বন্ধ্যাত্ব সম্পর্কে আলোচনা করব। পুরুষ কী কারণে বন্ধ্যাত্ব হয়, কী কারণে একজন পুরুষ বাবা হতে পারে না, কি কি সমস্যা থাকলে সে কোনোদিনও বাবা হতে পারে না, সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে। আমাদের দেশে একটি জরিপ করে দেখা গেছে, বা 10 জন নারী যদি বন্ধ্যাত্ব হয় বা 9 জন নারীর মধ্যে যদি ইনফার্টিলিটি থাকে, এই যে 10 জন নারী ইনফার্টিলিটি হলো বা বন্ধ্যাত্ব হলো, ইনফার্টিলিটি, এই যে 10 জন নারী বন্ধ্যাত্বতে ভুগতেছে, এই 10 জন নারীর বন্ধ্যাত্বের কারণ, 4 জন নারীর বন্ধ্যাত্বের কারণ হচ্ছে 4 জন পুরুষ এবং 4 জন নারীর বন্ধ্যাত্বের কারণ হচ্ছে 4 জন নারী এবং বাকি 2 জন নারীর বন্ধ্যাত্বের কারণ হচ্ছে পুরুষ এবং নারী উভয়ের কারণেই হতে পারে। অর্থাৎ 10 জন বন্ধ্যাত্ব নারী যদি থাকে, তার মধ্যে 4 জন নারীর বন্ধ্যাত্বের কারণ হচ্ছে 4 জন পুরুষ, অর্থাৎ 4 জন পুরুষের সমস্যার কারণে 4 জন নারী বন্ধ্যাত্ব হয় এবং বাকি 4 জন নারী বন্ধ্যাত্ব হয় নারীর সমস্যার কারণে এবং বাকি 2 জন নারী বন্ধ্যাত্ব হয় নারী এবং পুরুষ উভয়ের কারণে। তাহলে এই যে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি, এই ইনফার্টিলিটি মূলত কাকে বলে? একজন নারী এবং একজন পুরুষ যদি 1 বছর বা তারও অধিক সময় ধরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করে, কিন্তু তারা কোনো আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করে, অর্থাৎ সেখানে কোনো প্রোটেকশন থাকে না, অর্থাৎ এই কাপেল, অর্থাৎ এই যে নারী এবং পুরুষ, সেই নারী কোনো কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করে না, অর্থাৎ সে কোনো বড়ি খায় না, কোনো ইনজেকশন নেয় না, কোনো হরমোন ব্যবহার করে না এবং যে পুরুষটি সেক্সুয়াল ইন্টারকোর্স করে সে কোনো কন্ডোম ব্যবহার করে না এবং এই যে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করে তারা কোনো ক্যালেন্ডার মেথডও মেনটেন করে না, অর্থাৎ মাসিকের 10তম দিন থেকে 20তম দিনের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে বাচ্চা ধরার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, এটাকেও তারা মেনটেন করে না এবং এই পুরুষ যখন ওই নারীর সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স করে তখন তার বীর্য ওই নারীর ভ্যাজাইনাতে নিক্ষেপণ করে, কিন্তু তারপরেও যখন তাদের বাচ্চা হয় না, এই 1 বছর আনপ্রোটেক্টেড সেক্স করার পর, অর্থাৎ কোনো প্রোটেকশন নাই, আনপ্রোটেক্টেড সেক্স করার পরও যদি তাদের বাচ্চা কনসিভ না করে, যদি তাদের মধ্যে প্রেগনেন্সি না আসে, তাহলে সেটাকে বলা হয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। তাহলে যদি 1 বছর বা তারও বেশি সময় ধরে, তার অধিক সময় ধরে যদি আনপ্রোটেক্টেড সেক্স করে,
কোনো বড়ি না খায়, কোনো কন্ডোম না ব্যবহার করে, কোনো ক্যালেন্ডার মেথড মেনটেন না করে এবং যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন শুক্রাণু বা বীর্য ওই নারীর ভ্যাজাইনার ভিতরে নিক্ষেপ করে, কিন্তু তারপরেও সেই নারীর বাচ্চা কনসিভ যদি না করে, সেই নারী যদি প্রেগনেন্ট না হয়, তার ভিতরে যদি প্রেগনেন্সি না আসে, এই কন্ডিশনকে মূলত ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলা হয়। তাহলে আজকে আমরা আলোচনা করব মূলত মেল ইনফার্টিলিটি নিয়ে, অর্থাৎ একজন পুরুষ কি কি সমস্যার কারণে সে বাবা হতে পারে না, তার ভিতরে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব গ্রো করে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এই বিষয়টা জানতে হলে বা বুঝতে হলে প্রথমেই জানতে হবে যে একজন পুরুষের কোন জিনিসের কারণে নারীর গর্ভে বাচ্চা ধরে, সেই মেকানিজম বা সেই বিষয়টা সম্পর্কে বুঝতে হবে। এই মেকানিজম আমি এর আগে অনেক ভিডিওতেই আলোচনা করেছি। আমার ইউটিউব চ্যানেলে একজন নারীর গর্ভে কিভাবে বাচ্চা হয় সেই সম্পর্কে ভিডিও আপলোড করা আছে, সেইখানে আলোচনা করেছি। এবং আমার ইউটিউব চ্যানেলে একজন নারীর কিভাবে যমজ বাচ্চা হয়, দুটো বাচ্চা হয়, সেইখানেও এই মেকানিজম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এবং একজন নারীর গর্ভে কিভাবে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ তৈরি হয় বা ট্রান্সজেন্ডার তৈরি হয় বা হিজড়া তৈরি হয়, সেই ভিডিওর ভিতরেও এই মেকানিজম সম্পর্কে আলোচনা করা আছে। এবং একজন নারীর মাসিক চক্র মেনস্ট্রুয়াল সাইকেল কিভাবে হয়, সেইখানেও এই মেকানিজম সম্পর্কে আলোচনা করা আছে। চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেই ভিডিওগুলো দেখে আসলে আজকের ভিডিও সম্পর্কে ধারণা নিতে আরও সহজ হবে। তাহলে একজন পুরুষের কোন জিনিসের কারণে নারীর ভিতরে প্রেগনেন্সি আসে, তাহলে এটা হচ্ছে একজন নারীর ইউটেরাস বা জরায়ু, এটা হচ্ছে সার্ভিক্স বা জরায়ুর মুখ, এবং এটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি, যেখানে মূলত পেনিস ঢোকে। এবং এই ইউটেরাসের দুপাশে থাকে দুটো ফ্যালোপিয়ন টিউব বা ফ্যালোপিয়ন নালী, এই যে দুটো হচ্ছে ফ্যালোপিয়ন টিউব। এবং এই দুটো ফ্যালোপিয়ন টিউবের নিচে থাকে দুটো ওভারি বা ডিম্বাশয়। তাহলে এই যে নারীর জননতন্ত্র, এখানে কিভাবে একটা বাচ্চার তৈরি হয়, পুরুষের কোন জিনিস গিয়ে বাচ্চার তৈরি হয়, এই যে দুটো ওভারি বা ডিম্বাশয়, এই দুটো ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে প্রত্যেক মাসিক চক্রের নির্দিষ্ট একটা সময়ে এই দুটো ডিম্বাশয়ের একটি ডিম্বাশয়ের থেকে একটি ডিম্বাণু পরিপক্ক হয়। দুটো ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বাণু থাকে, কিন্তু সেই ডিম্বাণুগুলো ইনম্যাচিউর অবস্থায় থাকে, অর্থাৎ অপরিপক্ক অবস্থায় থাকে। একজন নারীর যদি মাসিক চক্র 28 দিনের হয়, 28 দিনের মাসিক চক্র হলে সম্ভবত 13 থেকে 14তম তারিখে তার এই দুটো ওভারি বা ডিম্বাশয়ের মধ্য থেকে একটি ওভারিতে একটি ডিম পরিপক্ক হয়। এই যে পরিপক্ক ডিম বা ম্যাচিউর ওভাম, এই ডিমটি এই 14তম দিনে এই ডিম্বাণুটি ডিমের খোলসকে ফাটিয়ে, এই ওভারি বা ডিম্বাশয়কে ফাটিয়ে এই ডিম চলে যায় এই ফ্যালোপিয়ন টিউবের ভিতরে। এই যে ডিমের খোলসকে ফাটিয়ে, ওভারি বা ডিম্বাশয়কে ফাটিয়ে ডিম্বাণু চলে আসলো এই ফ্যালোপিয়ন টিউবের অ্যাম্পুলারি রিজিয়নে, এইটাকে বলা হয় ওভিউলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত। এই যে ওভিউলেশন হলো, অর্থাৎ ডিমের খোলসকে ফাটিয়ে ওভারি বা ডিম্বাশয়কে ফাটিয়ে ফ্যালোপিয়ন টিউবের মধ্যে আসলো, এইখানে এসে এই ডিম্বাণু 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। কার জন্য? একটি শুক্রাণুর জন্য, অর্থাৎ একটি স্পার্মের জন্য, পুরুষের শুক্রাণুর জন্য। এই সময়ে যদি এই নারীর সাথে কোনো পুরুষের সেক্সুয়ালি ইন্টারকোর্স হয়, অর্থাৎ দৈহিক মিলন হয়, দৈহিক সঙ্গম হয়, যৌন সঙ্গম হয়, তাহলে এই পুরুষের পেনিস থেকে
শুক্রাণু বের হয়, স্পার্ম বের হয়, এবং এই শুক্রাণুটি এই ভ্যাজাইনার ভিতর দিয়ে এই সার্ভিক্সের ভিতর দিয়ে চলে যায় এই ফ্যালোপিয়ান টিউবের ভিতরে। এই যে শুক্রাণু আসলো, এটা হচ্ছে একটি শুক্রাণু। তখন এই শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলন হয়। এই শুক্রাণুর সাথে ডিম্বাণুর সাথে মিলন হওয়ার পরে এইখানে একটি জাইগোট তৈরি হয়, একটা ছোট্ট বাচ্চা তৈরি হয়। এই বাচ্চাটি ধীরে ধীরে এসে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপর প্রতিস্থাপিত হয়। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপর প্রতিস্থাপিত হয় এবং এখান থেকে বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়, এবং যখন নর্মাল ডেলিভারি হয় তখন এই ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বাইরে বের হয়ে আসে। তাহলে এই যে ওভিউলেশন হলো এবং ডিম্বাণু শুক্রাণুর মিলন হলো, এইটাকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। নিষেক হওয়ার পরে এখানে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হওয়ার পরে এখানে ছোট্ট একটি জাইগোট তৈরি হয়, সেখান থেকেই একটি বাচ্চা তৈরি হয়, এবং বাচ্চাটি যখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপর এসে বসে, অর্থাৎ এই যে জরায়ু বা ইউটেরাসের উপরে এসে প্রতিস্থাপিত হয়, এই প্রতিস্থাপিত হওয়াটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে একজন নারীর বাচ্চা ধরার জন্যে বা গর্ভ ধারণ করার জন্য পুরুষের শুক্রাণু প্রয়োজন, স্পার্মের প্রয়োজন। এই শুক্রাণু এই পুরুষের পেনিস থেকে বের হবে, তারপর হচ্ছে এই ভ্যাজাইনাতে নিক্ষেপ হবে। এই ভ্যাজাইনার ভিতর দিয়ে এই ভ্যাজাইনাকে পাস করে এই ইউটেরাসের ভিতর দিয়ে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত যাবে। তারপর এখানে ডিম্বাণু শুক্রাণুর মিলন হবে, এখানে জাইগোট তৈরি হবে, সেখান থেকে একটি বাচ্চা তৈরি হবে, সে এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপর বসবে। তাহলে এই যে মেকানিজম, এই যে লম্বা একটা প্রসেস, অর্থাৎ শুক্রাণু এই লম্বা রাস্তা পাড়ি দিয়ে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসতে পারলেই এই ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে মিলন হবে। যদি কোনো কারণে এই শুক্রাণু এই ডিম্বাণুর সাথে মিলন না হয়, শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে যদি মিলিত না হতে পারে, তাহলে কোনোদিনও বাচ্চা ধরা সম্ভব না। তাহলে একজন পুরুষের মূল জিনিস হচ্ছে বাচ্চা ধরার জন্য শুক্রাণু, অর্থাৎ স্পার্ম। তাহলে এই যে স্পার্ম, এই স্পার্ম কোথায় তৈরি হয় সেই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সেই সম্পর্কে ধারণা থাকতে হবে যে এই শুক্রাণু কোথায় তৈরি হয় এবং কি কি সমস্যার কারণে এই শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না, যার কারণে বাচ্চা হয় না। কারণ পুরুষের মূল যেই বিষয়, যেই বস্তুর কারণে নারীর গর্ভে বাচ্চা ধরে, সেইটা হচ্ছে মূলত শুক্রাণু বা স্পার্ম। তাহলে শুক্রাণু কিভাবে তৈরি হয় সেই মেকানিজমটা সম্পর্কে একটু বুঝতে হবে, বা শুক্রাণু সম্পর্কে ধারণা থাকতে হবে, বীর্য সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ বীর্যের ভিতরে শুক্রাণু ধারণা থাকতে হবে, শুক্রাণু কোথায় তৈরি হয় এবং শুক্রাণু কি কি কারণে এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে না, মাঝখানে কি কি সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো জানতে হবে। তাহলেই মূলত বোঝা যাবে যে একজন পুরুষ কি কারণে বন্ধ্যাত্ব হয়, একজন পুরুষের কোন কোন সমস্যার কারণে মূলত শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না। তাহলে এখন আমরা দেখব যে এই পুরুষের শুক্রাণু কিভাবে তৈরি হয়, পুরুষের শুক্রাণু কোথায় তৈরি হয়। তাহলে পুরুষের যৌনাঙ্গ সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে পুরুষের শুক্রাণু তৈরি হয় মূলত এই যে টেস্টিস বা শুক্রাশয়ের ভিতরে। এই যে দুটো টেস্টিস, এই দুটো টেস্টিস, এটা হচ্ছে একটি টেস্টিস বা শুক্রাশয় বা অন্ডকোষ, এইটা হচ্ছে একটি টেস্টিস। পুরুষের দুটো টেস্টিস থাকে, দুটো শুক্রাশয় থাকে, যেখান থেকে মূলত এই যে শুক্রাণু উৎপন্ন হয়, যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, এখান থেকে মূলত কোটি কোটি শুক্রাণু উৎপন্ন হয়। এই যে দুটো টেস্টিস, এই দুটো টেস্টিস থেকে পুরুষের কোটি 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 শুক্রাণু তৈরি হয়।
এখন এই যে টেস্টিস, এই টেস্টিসের সাথে কি যুক্ত থাকে? এই টেস্টিসের সাথে যুক্ত থাকে হচ্ছে পেনিস। এই পেনিস এবং টেস্টিসই হচ্ছে পুরুষের যৌনাঙ্গ। এই যে টেস্টিস বা শুক্রাশয়, এর মধ্যে এই যে নালী থাকে, এই যে নালী, এই নালীর ভিতর দিয়ে মূলত শুক্রাণু, এইখানে শুক্রাণু তৈরি হয় এবং সেই শুক্রাণু টেস্টিস থেকে এই নালী দিয়ে, এখান দিয়ে বের হয়ে, এই পেনিস দিয়ে বের হয়ে নিক্ষেপিত হয় ভ্যাজাইনার ভিতরে। তারপর এই ভ্যাজাইনার ভিতর দিয়ে, এইটা হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্স, এবং এটা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। এই ভ্যাজাইনার ভিতর দিয়ে, এই সার্ভিক্সের ভিতর দিয়ে, এই সার্ভিক্সের ভিতর দিয়ে গিয়ে ইউটেরাসকে পার করে এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের সাথে এই শুক্রাণুটা যায় এবং এই যে নারীর যে ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের মধ্যে একটি পরিপক্ক ডিম থাকে, সেই ডিমটা চলে যায় ফ্যালোপিয়ান টিউবে এবং পুরুষের এই টেস্টিস থেকে শুক্রাণু উৎপন্ন হয়ে এই নালী দিয়ে পুরুষের পেনিসের ভিতর দিয়ে এই নিক্ষেপিত হয় এই ভ্যাজাইনার ভিতরে। তখন এই যে বীর্য নিক্ষেপিত হয়, এই বীর্যের ভিতরে থাকে শুক্রাণু। এই শুক্রাণু এই ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত গিয়ে এই ডিম্বাণুর সাথে মিলন হয়, সেখানে বাচ্চা তৈরি হয়। তাহলে এই যে লম্বা একটা প্রসেস, শুক্রাণু টেস্টিস থেকে তৈরি হবে এবং এই শুক্রাণু এই নালী দিয়ে বের হতে হবে, তারপর সেই শুক্রাণুর এই ভ্যাজাইনার ভিতরে নিক্ষেপণ হতে হবে, তারপরে সার্ভিক্সের রাস্তাটাকে পাড়ি দিতে হবে, ইউটেরাসের রাস্তাটাকে পাড়ি দিতে হবে, তারপরে এই ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত যদি পৌঁছাতে পারে শুক্রাণু, তাহলেই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হবে এবং একটি বাচ্চা হবে। তাহলে মূল বিষয় হচ্ছে এই শুক্রাণু। তাহলে একজন পুরুষ ইনফার্টিলিটিতে ভোগার মূল কারণ হচ্ছে এই শুক্রাণুর সমস্যা। তাহলে কি সমস্যা হয় এই শুক্রাণুতে? কি সমস্যার কারণে এই শুক্রাণু এই পর্যন্ত পৌঁছাতে পারে না? এই সমস্যাগুলো সম্পর্কে জানতে হবে। এই সমস্যাগুলো সম্পর্কে জানতে হলে এই যে টেস্টিস থেকে শুক্রাণু তৈরি হলো, অর্থাৎ এই শুক্রাণু যে বীর্যের সাথে যাবে, এই বীর্য সম্পর্কে ধারণা থাকতে হবে এবং শুক্রাণুর যাওয়ার যে রাস্তা, এই রাস্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এই যে শুক্রাণু তৈরি হলো টেস্টিসের ভিতরে, এই টেস্টিসের ভিতর থেকে শুক্রাণু বের হবে এবং এইখান থেকে এই যে এইখানে একটি গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে সেমিনাল ভেসিকেল, যার নাম হচ্ছে সেমিনাল ভেসিকেল, ভেসিকেল। এই সেমিনাল ভেসিকেল থেকে মূলত সিমেন তৈরি হয়, সিমেন অর্থাৎ বীর্য তৈরি হয়। বীর্য হচ্ছে আলাদা একটা বস্তু, বীর্য হচ্ছে আলাদা একটি বস্তু, একটি তরল, একটি তরল বস্তু, সাদা তরল বস্তু, যার ভিতরে শুক্রাণু থাকে, যার ভিতরে শুক্রাণু থাকে এবং এই শুক্রাণু টেস্টিস থেকে বেরোবে এবং এই সেমিনাল ভেসিকল থেকে বীর্য বের হবে, এই বীর্যর সাথে শুক্রাণু মিশবে, তারপর সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যখন এই বীর্যর সাথে শুক্রাণু এই ভ্যাজাইনাতে নিক্ষেপণ হবে এবং তখন শুক্রাণু এই সার্ভিক্স বা জরায়ুকে ভেদ করে পার করে ইউটেরাসের রাস্তাটাকে পার করে এই ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত যাবে, তখনই এই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হবে। তাহলে এই যে শুক্রাণু এই রাস্তা পর্যন্ত যাইতে কি কি বাধার সম্মুখীন হয়, কি কি সমস্যা হয়, সেই সম্পর্কে জানতে হবে। তাহলে যে এখানে সেমিনাল ভেসিকেল থেকে বীর্য তৈরি হলো, এই বীর্য সম্পর্কেও জানতে হবে। একজন পুরুষের, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বীর্য বা সিমেনের কি কি থাকে, সিমেনের ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকে, এই যে সিমেন যে বের হয়, বীর্য বের হয়, এই বীর্যের পরিমাণ কতটুকু থাকে,
একজন পুরুষ এবং একজন নারী যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে, প্রত্যেকটা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যেই পেনিস থেকে বীর্য নির্গত হয়, বের হয়, এটার পরিমাণ কতটুকু, এটা নর্মাল ভ্যালু কি, এবং এই যে সিমেন্ট বের হচ্ছে তার ভিতরে স্পার্ম বা শুক্রাণু কি পরিমাণ থাকবে, তার নর্মাল ভ্যালু কত, এবং এই শুক্রাণু মোটিলিটি কীরকম থাকবে, এই শুক্রাণুর নাড়াচাড়ার ক্ষমতা কীরকম থাকবে, আর দৌড়ানোর ক্ষমতা কীরকম থাকবে, এই বৈশিষ্ট্যগুলো মূলত এই সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায়। তাহলে যদি একজন পুরুষ যখন বাবা না হতে পারে, অর্থাৎ একজন নারীর গর্ভে যখন বাচ্চা না ধরে, তখন যখন ওই কাপেল দুটো একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যায় বা একজন গাইনিকোলজিস্টের কাছে যায়, তখন সেই ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তার বা গাইনোকোলজিস্ট ডাক্তার একটি বীর্যের পরীক্ষা দেয়, সিমেন অ্যানালাইসিস দেয়। সেইখানে মূলত এই সকল বৈশিষ্ট্যগুলো বের হয়ে আসে এবং এর মাধ্যমেই জানা যায় যে কী সমস্যার কারণে এই পুরুষ ইনফার্টিলিটিতে ভুগতেছে বা বাচ্চা হচ্ছে না। তাহলে সিমেন অ্যানালাইসিসের যে রিপোর্ট, এখানে কি কি বিষয়গুলো থাকে সেই সম্পর্কেও ধারণা থাকতে হবে। তাহলে একজন পুরুষের সিমেন অ্যানালাইসিস রিপোর্টে কি কি বিষয়গুলো থাকে সেইগুলো সম্পর্কে আমরা এখন একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। যে সিমেন অ্যানালাইসিস করলে সিমেন অ্যানালাইসিসের রিপোর্টে কি কি বিষয়গুলো থাকে। সিমেন অ্যানালাইসিসের বিষয়ে প্রথম যেই জিনিসটি থাকে, আরও অনেক জিনিস থাকে, কিন্তু আমি মূল যেই বিষয়গুলো, যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথমেই যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সিমেনের ভলিউম, অর্থাৎ অ্যামাউন্ট অফ সিমেন, অর্থাৎ সিমেন বা বীর্য এটা কি পরিমাণ থাকে, কতটুকু থাকার কথা, কতটুকু থাকলে স্বাভাবিক, একজন সুস্থ স্বাভাবিক পুরুষের সিমেন বা বীর্য কতটুকু থাকলে স্বাভাবিক, অর্থাৎ প্রত্যেকটা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যে সিমেন নির্গত হয় সেই সিমেনের ভলিউম কতটুকু থাকে, অ্যামাউন্ট অফ সিমেন বা ভলিউম অফ সিমেন। এইখানে একজন পুরুষের সিমেনের ভলিউম ন্যূনতম 1.5 থেকে 2 ml থাকা প্রয়োজন, ন্যূনতম 1.5 ml থেকে 2 ml থাকা প্রয়োজন, 1.5 ml থেকে 2 ml থাকা প্রয়োজন। এর কম থাকলে তার সিমেনে সমস্যা। তাহলে সিমেনের ভলিউম থাকতে হবে 1.5 থেকে 2 ml। এবং এই যে সিমেন বের হলো বা বীর্য বের হলো, এর ভিতরে, এই সিমেন বা বীর্যের ভিতরে স্পার্ম কতগুলো থাকে, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কত থাকে, এই সিমেনের ভিতরে, এই সিমেন বা বীর্যের ভিতরে শুক্রাণু কতগুলো থাকে, সিমেনের ভিতরে স্পার্ম কাউন্ট, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কীরকম থাকে, স্পার্ম কাউন্ট কীরকম থাকে, স্পার্ম কাউন্ট, এই স্পার্ম কাউন্ট প্রত্যেক ml সিমেনের মধ্যে ন্যূনতম 2 কোটি স্পার্ম থাকতে হবে, ন্যূনতম 2 কোটি স্পার্ম থাকতে হবে পার ml সিমেনে, 2 কোটি স্পার্ম থাকতে হবে পার ml সিমেনে। তাহলে 2 ml যদি সিমেন বের হয় তাহলে সেখানে 4 কোটি স্পার্ম থাকতে হবে, 4 কোটি স্পার্ম থাকতে হবে। তাহলে সে এই 4 কোটি স্পার্ম যদি বের হয় তাহলেই এইখানে থেকে একটা শুক্রাণু, এই 4 কোটির থেকে একটা শুক্রাণু এই ডিম্বাণু অবধি প্রবেশ করতে পারবে, অর্থাৎ এই ডিম্বাণুর কাছে যেতে পারবে, পৌঁছাতে পারবে। তাহলে সিমেনের ভলিউম থাকতে হবে ন্যূনতম 1.5 থেকে 2 ml, এবং এই 1.5 থেকে 2 ml সিমেনের মধ্যে প্রতি ml এর ভিতরে স্পার্ম বা শুক্রাণুর সংখ্যা থাকতে হবে ন্যূনতম 2 কোটি। তাহলে 2 ml সিমেনের মধ্যে এই স্পার্ম থাকতে হবে মূলত 4 কোটি স্পার্ম, এর কম থাকা যাবে না। এবং এই যে স্পার্ম বের হলো বা শুক্রাণু বের হলো, এই স্পার্মের মোটিলিটি কীরকম থাকবে, এই স্পার্মের মোটিলিটি, স্পার্ম মোটিলিটি, অর্থাৎ এই
স্পার্মের নাড়াচাড়ার ক্ষমতা বা দৌড়ানোর ক্ষমতা, নাড়াচাড়া ক্ষমতা বা দৌড়ানোর ক্ষমতা। এই স্পার্মের মোটিলিটি থাকতে হবে ন্যূনতম 50%, অর্থাৎ 4 কোটি শুক্রাণু যদি বের হয় তাহলে সেখানে 2 কোটি শুক্রাণুর মোটিলিটি থাকতে হবে, 2 কোটি শুক্রাণুর মোটিলিটি থাকতে হবে, 2 কোটি শুক্রাণুর নাড়াচাড়া থাকতে হবে, মুভমেন্ট থাকতে হবে, এই 2 কোটি শুক্রাণু যাতে দৌড়াতে পারে। অর্থাৎ এইখান থেকে যখন সিমেন বীর্য বের হবে তার ভিতরে যে শুক্রাণু থাকবে সেই শুক্রাণু যদি 4 কোটি বের হয় তার মধ্যে 2 কোটি শুক্রাণুর দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এইখান থেকে সে যেন মুভমেন্ট করে দৌড় দিয়ে এই ফ্যালোপিয়ন টিউব অবধি পৌঁছতে পারে এবং এই ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। এই ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু মিলিত হবে তখনই বাচ্চা তৈরি হবে। যদি এই সিমেনের ভিতরে যে স্পার্ম এর যদি মোটিলিটি না থাকে, অর্থাৎ দৌড়ানোর ক্ষমতা না থাকে, তার যদি স্পিড না থাকে, তাহলে সে এই ফ্যালোপিয়ন টিউব অবধি পর্যন্ত যেতে পারবে না এবং ডিম্বাণুর সাথে মিলন হতে পারবে না। এবং এই যে স্পার্ম, এই স্পার্মের মরফোলজি থাকতে হবে। মরফোলজি মানে হচ্ছে যে এই স্পার্মের গঠন ভালো থাকতে হবে, স্ট্রাকচার ভালো থাকতে হবে। এই স্ট্রাকচার ভালো থাকতে হবে, এর গঠন ভালো থাকতে হবে। এই যে স্পার্মের যে মাথার মধ্যে যে নিউক্লিয়াস থাকে এইটা ভালো থাকতে হবে এবং এই স্পার্মের যে হেড, মাথা, এটা ভালো থাকতে হবে এবং এই যে লেস বা টেইল এটা ভালো থাকতে হবে এবং স্পার্মের যে বডি এইটা ভালো থাকতে হবে। অর্থাৎ একটা স্পার্মের গঠন, স্ট্রাকচার, গুণগত মান ভালো থাকতে হবে। তাহলে এই যে বীর্য পরীক্ষার রিপোর্টে এই যে সিমেনের কাউন্ট 1.5 থেকে 2 ml এবং যে তার মধ্যে স্পার্ম 2 কোটি, অর্থাৎ 2 ml এর মধ্যে 4 কোটি ধরলাম, এটা হচ্ছে একটা নর্মাল ভ্যালু বা স্বাভাবিক রেঞ্জ। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক পুরুষের মধ্যে যদি 4 কোটি স্পার্ম থাকে তাহলে সেটা স্বাভাবিক। কিন্তু যদি এর চাইতে কম থাকে তাহলে সেটাকে বলা হয়, যদি কম থাকে তাহলে সেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। সেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া। এবং যদি নরমাল থাকে, স্বাভাবিক থাকে, তাহলে তাকে বলে নর্মোজোস্পার্মিয়া। নর্মোজোস্পার্মিয়া। এবং এই সিমেনের মধ্যে যদি শুক্রাণু না থাকে টোটালি তাহলে তাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া। অর্থাৎ এই যে 2 ml সিমেন বা বীর্য বের হলো তার মধ্যে যদি 4 কোটি শুক্রাণু থাকে তাহলে সেটাকে বলে নর্মোজোস্পার্মিয়া, মানে নরমাল, স্বাভাবিক। আর যদি এই 4 কোটির চাইতে কম থাকে তাহলে সেটাকে বলে অলিগোস্পার্মিয়া। অর্থাৎ সিমেন বা বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ স্বাভাবিকের চাইতে কম থাকলে বলে অলিগোস্পার্মিয়া। এবং এই যে সিমেন বা বীর্য এর মধ্যে যদি শুক্রাণু না থাকে তাহলে তাকে বলে অ্যাজোস্পার্মিয়া। অর্থাৎ শুক্রাণুবিহীন সিমেন বা বীর্য, একে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। এবং এই যে স্পার্মের মোটিলিটি যে 50%-এর কথা বললাম, যে 2 কোটি স্পার্মের নাড়াচাড়ার ক্ষমতা থাকতে হবে, দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে। এই দৌড়ানোর ক্ষমতা যদি না থাকে সেইটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাসথেনোজোস্পার্মিয়া। অ্যাসথেনোজোস্পার্মিয়া।
এবং এই যে মরফোলজি অর্থাৎ শুক্রাণুর যে গঠন, স্ট্রাকচার, আকার আকৃতি, এইটা যদি বিগড়ে যায়, এইটা যদি ভালো না থাকে, অর্থাৎ তার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস যদি না থাকে, তার যে মাথা, হেড যদি না থাকে, তার যে লেজ, টেইল যদি না থাকে, এবং শুক্রাণুর যে বডি যদি কোনোটা না থাকে, গঠনগত যদি ত্রুটি থাকে, যদি সমস্যা থাকে, তাহলে সেইটাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। সেটাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। এইগুলা হচ্ছে মূলত ডিজিজ বা অসুখ, এবং এই অসুখগুলা নির্ধারণ করে হচ্ছে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট অথবা একজন গাইনিকোলজিস্ট। যখন নারীর ভিতরে বাচ্চা হচ্ছে না, সে কনসিভ করতে পারছে না, তার প্রেগনেন্সি আসছে না, অর্থাৎ 1 বছর বা তার অধিক সময় ধরে সে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, সে আনপ্রোটেক্টেড সেক্স করতেছে, তারপরও তার বাচ্চা হচ্ছে না, তখন সে যখন এই ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবে বা একজন গাইনিকোলজিস্টের কাছে যাবে, তখন এই গাইনোকোলজিস্ট তার হাজব্যান্ড বা তার স্বামীর একটা সিমেন অ্যানালাইসিস পরীক্ষা দিবে। সেখানে বীর্য নেবেন এবং বীর্য নিয়ে পরীক্ষা করবে, এবং সেইখানে মূলত এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। এই বৈশিষ্ট্যর মধ্যে যদি এই সমস্ত সমস্যাগুলো থাকে, তাহলে সেইগুলোর নাম হয় এইরকম। অর্থাৎ যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে তাহলে বলে অলিগোস্পার্মিয়া, যদি নর্মাল থাকে তাহলে বলে নর্মোজোস্পার্মিয়া, যদি শুক্রাণু টোটালি সিমেনের মধ্যে না থাকে তাহলে সেটাকে বলে অ্যাজোস্পার্মিয়া, এবং যদি এই স্পার্মের মোটিলিটি না থাকে, অর্থাৎ নাড়াচাড়ার ক্ষমতা না থাকে, দৌড়ানোর ক্ষমতা যদি না থাকে, তাহলে সেটাকে বলে অ্যাসথেনোজোস্পার্মিয়া। এবং এই যে শুক্রাণুর গঠন এবং শুক্রাণুর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে যদি সমস্যা থাকে, অর্থাৎ শুক্রাণুটি যদি বিগড়ে যায়, কোনো দিক থেকে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেইটাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। এগুলা হচ্ছে রোগ, এগুলা হচ্ছে অসুখ। তাহলে এই যে পুরুষের বন্ধ্যাত্ব, এই বন্ধ্যাত্বটা কিভাবে হয়, এই সম্পর্কে এখন আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে একজন পুরুষের শুক্রাণু তৈরি হয় মূলত এই টেস্টিস থেকে, অর্থাৎ এই শুক্রাশয় থেকে। কিন্তু যদি কোনো কারণে এই টেস্টিস থেকে শুক্রাণুই তৈরি না হয়, অর্থাৎ শুক্রাণু তৈরি হয় টেস্টিস থেকে, টেস্টিসের কোথায় থেকে? সেমিনিফেরাস টিবিউলস থেকে পুরুষের শুক্রাণু তৈরি হয়। কিন্তু যদি কোনো কারণে এই শুক্রাণু তৈরি না হয়, তাহলে মেল ইনফার্টিলিটির প্রধান কারণ, এক নাম্বার কারণ হচ্ছে শুক্রাণু তৈরি না হওয়া। মেন ইনফার্টিলিটির কজেস অফ মেল ইনফার্টিলিটি, অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্বর প্রথম কারণ, 1 নাম্বার কারণ এবং প্রধান কারণ হচ্ছে টেস্টিস থেকে যদি শুক্রাণু উৎপন্ন না হয়, টেস্টিস থেকে যদি স্পার্ম বা শুক্রাণু তৈরি না হয়, এখন এই যে টেস্টিস থেকে শুক্রাণু তৈরি হওয়ার কথা, যদি এই পুরুষের টেস্টিস থেকে শুক্রাণুই না উৎপন্ন হয়, তাহলে বাচ্চা হবে কিভাবে? শুক্রাণু এবং ডিম্বাণুর সাথে মিলনের ফলে বাচ্চা হয়। একটা শুক্রাণু এবং নারীর ডিম্বাণু, পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে বাচ্চা তৈরি হয়। এখন এই পুরুষের টেস্টিস থেকে শুক্রাণুই তৈরি হচ্ছে না,
নো প্রোডাকশন অফ স্পার্ম, তাহলে তার বাচ্চা হবে কিভাবে? তাহলে মেন ইনফার্টিলিটির প্রথম কারণ এবং প্রধান কারণ হচ্ছে টেস্টিসের সমস্যা, অর্থাৎ টেস্টিস থেকে তার শুক্রাণু তৈরি হচ্ছে না। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। 2 নাম্বার কি কারণ? 2 নাম্বার কি কারণে মেল ইনফার্টিলিটি হয়? 2 নাম্বার কারণ হচ্ছে এই যে টেস্টিস থেকে শুক্রাণু তৈরি হচ্ছে, কিন্তু সেই শুক্রাণু এই যে নালী দিয়ে বের হবে সেই নালীতে ব্লক আছে, অর্থাৎ নালী বন্ধ আছে। যেই নালী দিয়ে শুক্রাণু বের হবে, প্রবেশ করবে, পেনিসের ভিতরে যাবে, সেই নালীতে ব্লক, নালী বন্ধ আছে, যার কারণে এই নালীর বন্ধের কারণে শুক্রাণু এখান থেকে বের হয়ে পেনিসে আসতে পারতেছে না। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে নালী ব্লক বা রাস্তার সমস্যা। যেই রাস্তায় শুক্রাণু বের হবে সেই রাস্তায় সমস্যা, যার কারণে শুক্রাণু এখানে থেকে বের হতে পারতেছে না। এখানে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে তখন বীর্য বের হচ্ছে, অর্থাৎ এই সেমিনাল ভেসিকেল থেকে বীর্য বের হচ্ছে। বীর্য তো আলাদা একটা জিনিস, এটা হচ্ছে একটা রস। বীর্য হচ্ছে একটা রস, একটা ফ্লুইড, যেই রসের ভিতরে মূলত শুক্রাণু থাকে। এবং যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, সেমিনাল ভেসিকেল থেকে সিমেন বের হয়, তার সাথে টেস্টিস থেকে শুক্রাণু বের হয়, এবং এই সিমেন বা বীর্যের ভিতরের মধ্যে এই রসের ভিতরে শুক্রাণু থাকে এবং তার সাথে বের হয়। তাহলে এই যে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে তখন এই নালী ব্লক থাকার কারণে শুক্রাণু আসতে পারতেছে না, সেখানে শুধু বীর্য যাচ্ছে, কিন্তু বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নাই, যেটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। এই যে আমি বললাম যে বীর্য আছে কিন্তু সেইখানে কোনো শুক্রাণু নাই, যেটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। তাহলে অ্যাজোস্পার্মিয়া 2টি কারণে হতে পারে। এক হচ্ছে যে তার টেস্টিস থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে না, যার কারণে তার সিমেনের ভিতরে, বীর্যের ভিতরে কোনো শুক্রাণু যেতে পারতেছে না, এটাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। এবং শুক্রাণু তৈরি হচ্ছে, কিন্তু শুক্রাণু যেই রাস্তা দিয়ে বের হবে, যেই নালী দিয়ে শুক্রাণু বের হবে, অর্থাৎ সিমেনের ভিতরে ঢুকবে, সেই নালীটা ব্লক আছে, বন্ধ আছে, যার কারণে শুক্রাণু সিমেনের ভিতরে ঢুকতে পারতেছে না। তাহলে অ্যাজোস্পার্মিয়া 2 কারণে হতে পারে। একটা হচ্ছে যদি টেস্টিস থেকে শুক্রাণু তৈরি না হয়, আর দ্বিতীয় হচ্ছে যদি এই নালীতে যদি ব্লক থাকে, শুক্রাণু যেই রাস্তা দিয়ে বের হবে সেই রাস্তার মধ্যে যদি ব্লক থাকে। তাহলে এই যে অ্যাজোস্পার্মিয়া, শুক্রাণুর পরীক্ষায় বা সিমেন অ্যানালাইসিসের মধ্যে যেটা ধরা পড়লো, অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণু শূন্যতা, যেখানে বীর্য আছে কিন্তু কোনো স্পার্ম বা শুক্রাণু নাই। এই অ্যাজোস্পার্মিয়া হচ্ছে একজন মেল ইনফার্টিলিটির প্রধান এবং প্রথম কারণ। অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ টেস্টিস থেকে স্পার্ম উৎপন্ন হয় না, শুক্রাণু তৈরি হয় না, যার কারণে অ্যাজোস্পার্মিয়া হয়। এবং নালী ব্লক থাকার কারণে, রাস্তায় সমস্যা থাকার কারণে তার শুক্রাণু সিমেনের ভিতরে আসতে পারে না। এটা হচ্ছে এক ধরনের অ্যাজোস্পার্মিয়া। তাহলে এ হচ্ছে 2টা কারণ। 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কি কারণে মেল ইনফার্টিলিটি হতে পারে? 3 নাম্বার কারণ হচ্ছে যে এখান থেকে শুক্রাণু তৈরি হচ্ছে এবং এই নালীটাও ফাঁকা আছে, অর্থাৎ এই নালী দিয়ে শুক্রাণু এই রাস্তায় যাচ্ছেও, এই রাস্তায় শুক্রাণু আসছে, অর্থাৎ পেনিস পর্যন্ত শুক্রাণু আসছে, কিন্তু পেনিসের কোনো সমস্যার কারণে সেই সিমেন এই ভ্যাজাইনার ভিতরে নিক্ষেপিত হতে পারতেছে না। এই যে সিমেন, যার ভিতরে স্পার্ম থাকে, এই সিমেন এখান থেকে এই পেনিস পর্যন্ত আসতেছে এবং পেনিস থেকে বেরো হচ্ছে, কিন্তু পেনিসের কোনো সমস্যার কারণে সেই স্পার্ম বা সেই সিমেন এই ভ্যাজাইনার ভিতরে নিক্ষেপিত হতে পারতেছে না, অর্থাৎ এই পেনিসের সমস্যা। 3 নাম্বার হচ্ছে পেনিস জনিত সমস্যা বা
পেনিসের সমস্যা বা লিঙ্গের সমস্যা, পেনিসের সমস্যা, পেনিসের সমস্যা। পেনিসের কি কি সমস্যা হতে পারে? 1 নাম্বার সমস্যা হতে পারে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন। 2 নাম্বার সমস্যা হতে পারে প্রিম্যাচিউর ইজাকুলেশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন। অর্থাৎ ইরেকশনের সমস্যা। এই যে বীর্য যেটা আসতেছে পেনিসের মধ্যে, যার ভিতরে স্পার্মও আসছে, কিন্তু ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ এই পেনিস উত্থিত হতে সমস্যা, শক্ত হতে সমস্যা। এই ইরেকটাইল কথার অর্থ হচ্ছে যে শক্ত হওয়া বা উত্থিত হওয়া, ডিসফাংশন হচ্ছে এই উত্থিত হওয়ার ফাংশনটা ডিসফাংশন হয়ে গেছে। অর্থাৎ এই পেনিস ঠিকমতো শক্ত হতে পারতেছে না, উত্থিত হতে পারতেছে না। এখন পেনিস যদি শক্ত না হয়, এই উত্থিত হতে যদি না পারে, তাহলে এই যে ভ্যাজাইনা, এই ভ্যাজাইনার মধ্যে যখন তার স্পার্ম পড়বে, তখন এইটা যদি শক্ত না হয়, তাহলে এই প্রপার ইরেকশন যদি না হয়, তাহলে এখান থেকে বীর্য এই সার্ভিক্সের মধ্যে বা ভ্যাজাইনার মধ্যে নিক্ষেপিত হতে পারবে না, যার কারণে এই শুক্রাণু এই ডিম্বাণু অবধি পর্যন্ত যেতে পারবে না। এই যে ডিম্বাণু, এই ডিম্বাণু পর্যন্ত শুক্রাণু এই পর্যন্ত আসতে পারবে না, যার কারণে বাচ্চা হবে না। তাহলে প্রথম কারণ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থিত হতে সমস্যা। দ্বিতীয় কারণ হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন। প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে এবং ম্যাচিউর কথার অর্থ হচ্ছে পরিপক্ক হওয়া। ইজাকুলেশন অর্থ হচ্ছে যে বীর্যপাত হওয়া। প্রিম্যাচিউর ইজাকুলেশন কথার অর্থ হচ্ছে যে বীর্য পরিপক্ক হওয়ার আগেই যদি পতন হয়ে যায় বা পড়ে যায়, তাহলে সেটাকে বলা হয় প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বা শীঘ্র পতন। তাহলে যদি এই পুরুষের মধ্যে এই ইরেকটাইল ডিসফাংশন থাকে, উত্থিত হতে সমস্যা থাকে বা প্রিম্যাচিউর ইজাকুলেশন থাকে, এই ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন সম্পর্কে আমার আলাদা আলাদা ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। সেখানে ইরেকটাইল ডিসফাংশন কী কারণে হয়, কী সমস্যার কারণে হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত একজন পুরুষের কী কারণে হয়, একজন পুরুষের লিঙ্গ একজন নারীর ভ্যাজাইনার ভিতরে ঢোকার 1 মিনিট বা তার কম সময়ের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় প্রিম্যাচিউর ইজাকুলেশন। এখন এই যে প্রিম্যাচিউর ইজাকুলেশন যদি থাকে, অর্থাৎ এই যে পেনিস যেইটা ভ্যাজাইনার ভিতরে ঢুকলো, ঢোকার 1 মিনিটের মধ্যেই বা 10 মিনিটের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে এই বীর্যটা পরিপক্ক জায়গায় পড়বে না, অর্থাৎ অ্যাকুরেট জায়গায় পড়বে না, অর্থাৎ যেই জায়গায় পড়ার কথা সেই জায়গায় পড়বে না, যার কারণে এই বীর্যটা মূলত এই ভ্যাজাইনার এই মাথার মধ্যে পড়বে, যার কারণে সেই বীর্যটা এই বাহিরে বের হয়ে আসবে, যার কারণে এই বীর্যর ভিতরে থাকা শুক্রাণু, এই শুক্রাণু আর তখন এই সার্ভিক্সকে ভেদ করে এই ডিম্বাণু পর্যন্ত যেতে পারবে না, যার কারণে ডিম্বাণু শুক্রাণুর মিলনও হবে না আর বাচ্চাও হবে না। তাহলে তৃতীয় কারণ হচ্ছে যে এই পেনিসের সমস্যা, অর্থাৎ পেনিসের ইরেকশনের সমস্যা, ইজাকুলেশনের সমস্যা, শক্ত না হওয়ার সমস্যা এবং দ্রুত বীর্যপাত হওয়ার সমস্যা। তাহলে দ্রুত বীর্যপাত অথবা ইরেকটাইল ডিসফাংশন যদি এই পুরুষের থাকে, তাহলে তার প্রপার জায়গায় তার বীর্যটা নিক্ষেপিত হতে পারবে না, যার কারণে তার সেই স্পার্মটা ওভামের কাছে যেতে পারবে না এবং তার সাথে মিলনও হবে না এবং বাচ্চাও হবে না। তাহলে তৃতীয় কারণ হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন অথবা ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ পেনিসের সমস্যা, লিঙ্গের সমস্যা।
তাহলে চতুর্থ কারণ কি? চতুর্থ কোন কারণে পুরুষের ইনফার্টিলিটি হতে পারে? এখন এই যে শুক্রাণু এখানে তৈরি হয়েছে এবং এই নালী দিয়ে এই পুরুষের এখানেও এসেছে এবং এই শুক্রাণুটা ভ্যাজাইনার ভিতরও পড়েছে, অর্থাৎ তার যখন ইজাকুলেশন হয়েছে, অর্থাৎ যখন তার বীর্যপাতটা হয়েছে, সেই বীর্যটা এই ভ্যাজাইনার মধ্যে নিক্ষেপিত হয়েছে, কিন্তু এই শুক্রাণুর মোটিলিটি নাই। এই যে মোটিলিটির অভাব, অর্থাৎ মোটিলিটি না থাকলে যেটাকে বলা অ্যাস্থেনোজোস্পার্মিয়া, অর্থাৎ তার শুক্রাণু, তার স্পার্ম, তার বীর্যটা নারীর ভ্যাজাইনার ভিতরে নিক্ষেপিত হয়েছে, কিন্তু তার যে স্পার্ম, তার স্পার্মের কোয়ালিটি খারাপ, অর্থাৎ খারাপ ধরনের স্পার্ম বা শুক্রাণু। এটা হচ্ছে স্পার্মের কোয়ালিটি খারাপ, স্পার্মের গুণগত মান খারাপ, স্পার্মের কোয়ালিটি খারাপ। কোয়ালিটি, স্পার্মের গুণগত মান, এবং স্পার্মের মোটিলিটি নাই, মানে নাড়াচাড়া নাই, নাড়াচাড়াবিহীন স্পার্ম, বা এই স্পার্ম কি করতে পারে না? দৌড়াতে পারে না, তার ভিতরে স্পিড নাই। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার কারণ, হচ্ছে কি? খারাপ কোয়ালিটির স্পার্ম, অর্থাৎ স্পার্মের কোয়ালিটি জনিত সমস্যা। স্পার্ম মূলত ভ্যাজাইনার ভিতরে নিক্ষেপিত হয়েছে, কিন্তু স্পার্ম নাড়াচাড়া করতে পারতেছে না, মোটিলিটি হতে পারতেছে না, সে মুভমেন্ট করতে পারতেছে না, সে দৌড়াতে পারতেছে না, অর্থাৎ এইখান থেকে যে সে মুভমেন্ট করে এই ডিম্বাণু পর্যন্ত যাবে, সেই ক্ষমতা এই স্পার্মের ভিতরে নাই, যার কারণে এই স্পার্ম এখানেই পড়ে থাকে। এই স্পার্ম আর নাড়াচাড়া করে বা মুভমেন্ট করে বা তার ইনমোটাইল থাকার কারণে, নন মোটাইল থাকার কারণে সে আর এই ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পারে না, যার কারণে ডিম্বাণু শুক্রাণুর মিলনও হয় না, সেখানে জাইগোটে তৈরি হয় না, সেখানে বাচ্চাও তৈরি হয় না। তাহলে 4 নাম্বার কারণ হচ্ছে স্পার্মের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে বাচ্চা হয় না। এবং 5 নাম্বার কি কারণে হয়? 5 নাম্বার কারণ হচ্ছে এই যে টেরাটোজোস্পার্মিয়া, অর্থাৎ যেই শুক্রাণুটা তৈরি হয়েছে বা শুক্রাণুটা যেটা এইখান পর্যন্ত এসেছে, এখানে আসার পর সেই শুক্রাণুর স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ শুক্রাণুর যে গুণগত মান বা শুক্রাণুর যে আকার আকৃতি, সেই আকৃতি নাই, স্ট্রাকচার নাই, গঠনগত দিক থেকে সে নষ্ট হয়ে গেছে। হয়তো তার হেড নষ্ট হয়ে গেছে, হেডের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, যেইটার সাথে ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মূলত মিলন হবে, সেখান থেকে জাইগোট তৈরি হবে, সেইটা নষ্ট হয়ে গেছে, সেইটা ডিলিট হয়ে গেছে। অথবা তার টেইল বা লেসটা ডিলিট হয়ে গেছে, অথবা তার যে বডিটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ শুক্রাণুর, স্পার্মের স্ট্রাকচার বা গঠনগত ত্রুটি, অর্থাৎ স্পার্মের স্ট্রাকচারাল ডিফেক্ট বা স্পার্মের শুক্রাণুর ত্রুটি জনিত শুক্রাণু, যেটাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। এই টেরাটোজোস্পার্মিয়া যুক্ত শুক্রাণু যদি এখানে থাকে, সেই শুক্রাণু এই গঠনগত ত্রুটির কারণে সে এই ডিম্বাণুর কাছ অবধি পর্যন্ত পৌঁছাতে পারে না, যার কারণে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনও হয় না, এবং সেখান থেকে জাইগোটও তৈরি হয় না, এবং সেখান থেকে কোনো বাচ্চাও তৈরি হয় না। তাহলে এ হচ্ছে মূলত 5টা কারণ। তাহলে 5টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে কি? প্রথম কারণ হচ্ছে যে টেস্টিস থেকে যদি স্পার্ম তৈরি না হয়, অর্থাৎ
টেস্টিস বা শুক্রাণু যেখান থেকে মূলত শুক্রাণু তৈরি হওয়ার কথা, টেস্টিস বা শুক্রাশয়, অর্থাৎ যে শুক্রাণুর যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে যদি শুক্রাণু তৈরি না হয় তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু এই নালীতে গণ্ডগোল, তার কারণেও এই সমস্যা হতে পারে। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু নালী দিয়ে প্রবেশ করতে পারছে না। এবং তৃতীয় কারণ হচ্ছে যে পেনিসের সমস্যা, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুরাল ইজাকুলেশন। চতুর্থ কারণ হচ্ছে স্পার্মের কোয়ালিটি জনিত সমস্যা। এবং 5 নাম্বার হচ্ছে স্পার্মের স্ট্রাকচারাল সমস্যা, অর্থাৎ এজোস্পার্মিয়া হচ্ছে প্রথম কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাসথেনোজোস্পার্মিয়া, তৃতীয় কারণ হচ্ছে টেরাটোজোস্পার্মিয়া, এবং এই যে পেনিসের সমস্যা, এই সমস্ত কারণে হয়ে থাকে। এবং তাছাড়াও কিছু জেনেটিক্যাল কজ আছে, জেনেটিক্যাল কিছু কারণ আছে। জেনেটিক্যাল কজগুলো কি? একজন পুরুষ ইনফার্টিলিটিতে ভোগার পরের কারণ হচ্ছে কিছু জেনেটিক কজ। জেনেটিক কজগুলো কি কি? জেনেটিক কজ, জেনেটিক কজের মধ্যে হচ্ছে XXY যুক্ত ক্রোমোজোম। আমাদের পুরুষের মধ্যে কি ক্রোমোজোম থাকে? X এবং Y। নারীর মধ্যে কি কি থাকে? X এবং X। এই যে X এবং X এই দুটোই কিন্তু পুরুষ এবং নারীর মধ্যে থাকে, কিন্তু পুরুষের মধ্যে থাকে হচ্ছে Y ক্রোমোজোম। এই Y ক্রোমোজোমের জন্যই পুরুষ হয় এবং XX এর জন্য নারী হয়। কিন্তু এই যে এইখানে ক্রোমোজোমাল প্রবলেম, এখানে দুটো X একটা Y এসে পড়েছে, যেখানে থাকার কথা একটা X একটা Y, সেখানে দুটো X একটা Y হয়ে গেছে। এই যে সমস্যা, এই যে কন্ডিশন, এইটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। এই ক্লাইনফেল্টার সিনড্রোমের যেই পুরুষগুলো আছে তাদের কোনোদিনও বাচ্চা হবে না। কি কারণে বাচ্চা হবে না? এই যে যখন ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলন হয় তখন ডিম্বাণুর দুটো এক্স থেকে একটি এক্স যুক্ত ডিম্বাণু যাওয়ার কথা, কিন্তু কোনো কারণে যদি সেখানে এই যে দুটো এক্স চলে যায়, এই দুটো এক্স যুক্ত ডিম্বাণুর সাথে যখন একটি ওয়াই যুক্ত শুক্রাণুর মিলন হয়, অর্থাৎ পুরুষের ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু এবং নারীর একটা এক্স যাওয়ার কথা, সেখানে দুইটা এক্স চলে গেছে। এই ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে যখন মিলন হয়, যে বাচ্চাটা তৈরি হয় তার মধ্যে এক্স এক্স ওয়াই ক্রোমোজোম তৈরি হয়। এই ওয়াই ক্রোমোজোমের কারণে এই ব্যক্তির পেনিস তৈরি হয়, কিন্তু এই পেনিস আকারে ছোট থাকে, যেই ছোট পেনিস দিয়ে সে সেক্সুয়ালি ইন্টারকোর্স করতে পারে না। এবং এই ওয়াই ক্রোমোজোমের কারণে তার দুটো টেস্টিস তৈরি হয়, শুক্রাশয় তৈরি হয়, কিন্তু এই টেস্টিসের ভিতরে কোনো স্পার্ম বা শুক্রাণু থাকে না। এইটাকে বলা হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাইনফেল্টার সিনড্রোম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা আছে। একজন নারীর গর্ভে কিভাবে তৃতীয় লিঙ্গ তৈরি হয়, হিজড়া তৈরি হয়, সেইখানে এই ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কাজেই এই ক্লাইনফেল্টার সিনড্রোমের যে পুরুষগুলো, এদের কোনোদিন বাচ্চা হয় না। কি কারণে? ওয়াই ক্রোমোজোম থাকার কারণে তার পেনিস হয়, কিন্তু পেনিস আকারে ছোট হয়, স্বাভাবিকের চাইতে ছোট হয়, যেই পেনিস দিয়ে সে কোনোদিন সেক্সুয়ালি ইন্টারকোর্স করতে পারে না। এবং ওয়াই ক্রোমোজোম থাকার কারণে তার টেস্টিস তৈরি হয়, টেস্টিসের মধ্যে কোনো শুক্রাণু থাকে না, অর্থাৎ স্পার্ম থাকে না। স্পার্ম যদি না থাকে, স্পার্মের সাথে তো ডিম্বাণুর সাথে মিলন হয়ে বাচ্চা তৈরি হবে। কাজেই এই ধরনের পুরুষের কোনোদিন বাচ্চা হয় না, এরা কোনোদিন বাবা হতে পারে না। তাহলে জেনেটিক কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম, দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াই ক্রোমোজোমের সমস্যা। ওয়াই ক্রোমোজোম পুরুষের মধ্যে কি কি থাকে? এক্স এবং ওয়াই।
এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমের ভিতরে একটা জিন থাকে যার নাম হচ্ছে SRY জিন। এই SRY জিনের কারণেই মূলত আমাদের পেনিস এবং টেস্টিস তৈরি হয়। এই যে পেনিস এবং এই যে টেস্টিস, যেখান থেকে শুক্রাণু তৈরি হয়, এই পেনিস টেস্টিস তৈরি হয় মূলত এই SYRY জিনের কারণে। যদি এই পুরুষের ওয়াই ক্রোমোজোমের ভিতরে যদি গন্ডগোল থাকে, ওয়াই ক্রোমোজোমের ভিতরে যদি এই SRY জিন না থাকে, তাহলে এই পুরুষ কোনোদিন বাবা হতে পারে না। তার ভিতরে ওয়াই ক্রোমোজোমই নাই, SRY জিনই নাই, তাহলে তার পেনিস তৈরি হবে কিভাবে, তার টেস্টিস তৈরি হবে কিভাবে? কাজেই এই ধরনের পুরুষরাও মেল ইনফার্টিলিটিতে ভোগে। তাহলে জেনেটিক কারণ হচ্ছে দুইটা, এবং আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে জন্মগত ত্রুটি। জন্মগত ত্রুটির মধ্যে কি, যেমন একজন স্বাভাবিক সুস্থ পুরুষের পেনিস, এটা হচ্ছে সুস্থ স্বাভাবিক পুরুষের একটা পেনিস, যার এই যে ওপেনিং থাকার কথা এইখানে, অর্থাৎ ইউরেথ্রাল ওপেনিং, যে ওপেনিং দিয়ে মূলত পুরুষের ওপেনিং হচ্ছে একটা, যেই ওপেনিং দিয়ে ইউরিনও বের হয়, অর্থাৎ মূত্রও বের হয় এবং বীর্যও বের হয়। তাহলে এই যে ওপেনিং যেটা থাকার কথা একদম পুরুষের এই পেনিসের মাথায়, কিন্তু এই ওপেনিংটা যদি এই মাথায় না থেকে যদি এইখানে চলে আসে, আবার কিছু কিছু পুরুষের জন্মগত ত্রুটির কারণে এই পেনিসের এই ওপেনিংটা, এই যে দুটো টেস্টিস থাকে, এই টেস্টিসের ভিতরে চলে আসে। এই যে টেস্টিস, যে স্ক্রুটাম নামক একটা আবরণ দ্বারা যুক্ত থাকে, এই স্ক্রুটামের নিচে এই ওপেনিংটা চলে আসে। এখন এই ওপেনিংটা এইখানে না থেকে যদি এইখানে থাকে, তাহলে যখন তার সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, তখন এই ওপেনিংটা যদি এইখানে না থেকে যদি এইখানে থাকে, তাহলে কি বীর্যটা কি এই ভ্যাজাইনার ভিতরে যাবে? বীর্যটা ভ্যাজাইনার ভিতরে যাবে না, এই বীর্যটা নিক্ষেপণ হবে ভ্যাজাইনার বাহিরে। এবং এই ওপেনিংটা যদি এই স্ক্রোটামের নিচে থাকে, তাহলে এই বীর্যটা কোনোদিনও এই ভ্যাজাইনার ভিতরে ঢুকবে না, অর্থাৎ ভ্যাজাইনার ভিতরে এই সিমেন বা বীর্য নিক্ষেপিত হতে পারবে না, এবং যার কারণে তার কোনোদিন বাচ্চা হবে না। এবং এই যে জন্মগত ত্রুটিটা, ওপেনিংটা যে নিচে পড়ে গেছে, এইটা সারানোর ব্যবস্থা হচ্ছে মূলত সার্জারি। এটা সার্জারি করার মাধ্যমে এটাকে সারাতে হবে। তাহলে এই হচ্ছে মূলত একজন পুরুষ কি কারণে বাবা হতে পারে না, বা একজন পুরুষের মধ্যে কি কারণে ইনফার্টিলিটি চলে আসে, এর মূল কারণ হচ্ছে এইগুলো। তাহলে প্রথম কারণ হচ্ছে যে টেস্টিস থেকে তৈরি হয় না শুক্রাণু। দ্বিতীয় হচ্ছে নালীতে ব্লক, অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া। দ্বিতীয় কারণ হচ্ছে পেনিসের গন্ডগোল, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। তৃতীয় কারণ হচ্ছে অ্যাসথেনোজোস্পার্মিয়া, অর্থাৎ মোটিলিটি নাই, সে দৌড়াতে পারে না, সে ডিম্বাণুর কাছে যেতে পারে না। এবং চতুর্থ কারণ হচ্ছে টেরাটোজোস্পার্মিয়া, অর্থাৎ যে শুক্রাণুর স্ট্রাকচারাল ত্রুটি, অর্থাৎ গঠনগত ত্রুটির কারণে সে এই ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না। তাহলে এই যে ডিজিজ অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণু শূন্যতা, টেরাটোজোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণুর ত্রুটি, তারপর অ্যাসথেনোজোস্পার্মিয়া, অর্থাৎ মোটিলিটি নাই, এই যে সমস্ত কারণ, এগুলা হচ্ছে পুরুষের একটা ডিজিজ। যেই ডিজিজটা মূলত এই যে সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে বের হলো, এইগুলা হচ্ছে রোগ। তাহলে এই রোগগুলো কিভাবে নিরাময় করা যায়, বা এই রোগগুলো কি কারণে হয়? এই যে রোগগুলো হয়েছে, অ্যাজোস্পার্মিয়া, অ্যাসথেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, এই রোগগুলো কি কারণে হয়? তারপর এই যে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, এগুলা কি কারণে হয়, এবং এইগুলার কারণে কি কারণে সমস্যা হয়, এইগুলা কি কারণে হয়, কেন হয় এগুলো, কারণ কি? তাহলে এই রোগগুলার কারণ কি, এই রোগগুলা কেন হয়?
অ্যাজোস্পার্মিয়া বা এই যে টেরাটোজোস্পার্মিয়া, এই সমস্ত রোগগুলোর কারণ, প্রধান কারণ, মূল কারণ হচ্ছে স্ট্রেস। মূল কারণ হচ্ছে স্ট্রেস বা ডিপ্রেশন। ডিপ্রেশন বা স্ট্রেস, এই স্ট্রেস হচ্ছে প্রথম কারণ। স্ট্রেস কি কারণে? এখন স্ট্রেসের কারণে কি এই শুক্রাণু তৈরি হওয়া বন্ধ হবে? তা না। স্ট্রেসের কারণে মূলত শুক্রাণু তৈরি হওয়া বন্ধ হবে না, এবং শুক্রাণু যাবেও, কিন্তু স্ট্রেসের কারণে বা ডিপ্রেশনের কারণে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ইরেকশন বা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। অর্থাৎ একজন পুরুষ যখন একজন নারীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, তখন যদি তার মাথার ভিতরে স্ট্রেস থাকে, তার যদি তখন ডিপ্রেশন থাকে, সে যদি ডিপ্রেশনে ভোগে অর্থাৎ অতিরিক্ত টেনশনে ভোগে, তাহলে তার যে ইজাকুলেশনটা হবে সেইটা হতে পারে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। এবং এই ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন বা এই যে শুক্রাণু বা স্পার্মের গঠনগত সমস্যা বা সঠিকভাবে তৈরি না হওয়া বা সঠিক জায়গায় না যাওয়া, অর্থাৎ সঠিক জায়গায় নিক্ষেপিত না হওয়া বা প্রপার ইরেকশন না হওয়া, প্রপারলি ইজাকুলেশন না হওয়া, এইগুলোর মূল কারণ হচ্ছে স্ট্রেস বা ডিপ্রেশন। দ্বিতীয় কারণ হচ্ছে যে ওবেসিটি। দ্বিতীয় কারণ হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজন। এই যে ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজন, এই অতিরিক্ত ওজন এই স্পার্ম বা শুক্রাণুর গুণগত মান খারাপ করে দেয়, এবং স্পার্ম বা শুক্রাণুর গঠনগত দিক খারাপ করে দিতে পারে, এবং শুক্রাণুর যে আকার আকৃতি, সেই আকার আকৃতি খারাপ করে দিতে পারে। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। এবং তৃতীয় কারণ হচ্ছে থাইরয়েড। এর তৃতীয় কারণ হচ্ছে থাইরয়েড। অর্থাৎ যদি কারো থাইরয়েড প্রবলেম থাকে, অর্থাৎ হাইপোথাইরয়েড অথবা হাইপার থাইরয়েড জনিত সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই স্পার্মের গুণগত মান খারাপ হতে পারে, বা স্পার্ম প্রোডাকশনের সমস্যা হতে পারে, বা স্পার্মের মোটিলিটির সমস্যা হতে পারে। তাহলে তৃতীয় কারণ হচ্ছে থাইরয়েড। তাহলে এই যে রোগগুলো, এই রোগগুলো কি কারণে হচ্ছে? স্ট্রেসের কারণে হচ্ছে, ওবেসিটির কারণে হচ্ছে, থাইরয়েডের কারণে হচ্ছে। তাহলে এই রোগগুলো প্রতিকার করতে হলে আমাদের প্রথমে স্ট্রেস কমাতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ এই স্ট্রেস বা ডিপ্রেশনটাকে নিজে নিজে কন্ট্রোল করতে হবে, অথবা কাউন্সিলিং করতে হবে। আর যদি এক্সেসিভ ডিপ্রেশন হয় বা এক্সেসিভ স্ট্রেস হয়, সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিক ডাক্তারকে দেখাতে হবে। তারপর প্রয়োজনে ঔষধ খেতে হবে, এবং ওষুধ খাওয়ার মাধ্যমে এই স্ট্রেসটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে ওবেসিটি বা স্থূলতাকে কমাতে হবে। এর জন্য আমাদের জাঙ্ক ফুড জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া যাবে না, এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, এবং পাশাপাশি আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ হাঁটাহাঁটি করতে হবে, দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, সাইকেলিং করতে হবে। সোজা কথা, আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ওজনকে কমাতে হবে। তাহলেই আমাদের এই স্পার্মের কোয়ালিটি ভালো হবে। এবং তৃতীয়ত, যদি থাইরয়েডের প্রবলেম থাকে, অর্থাৎ এই যে আমাদের গলার নিচে যে একটি গ্ল্যান্ড থাকে প্রজাপতির মতো, যার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড সম্পর্কেও আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে একজন এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তারকে দেখাতে হবে, এবং থাইরয়েডের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে, অর্থাৎ T3, T4, TSH করতে হবে। থাইরয়েড হরমোনের লেভেল কীরকম আছে দেখতে হবে তার জন্য, এবং হাইপোথাইরয়েড হলে তার জন্য ওষুধ খেতে হবে, বা হাইপার থাইরয়েড হলে তার জন্য ওষুধ খেতে হবে। অর্থাৎ এই থাইরয়েডটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সকল বিষয়গুলো যদি
নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের স্পার্ম বা শুক্রাণুর কোয়ালিটি ভালো হবে এবং আমাদের প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা দূর হবে এবং আমাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দূর হবে এবং প্রপার পেনিস ইরেকশন হবে এবং প্রপার জায়গায় গিয়ে বীর্য নিক্ষেপিত হবে এবং শুক্রাণুটি ডিম্বাণুর সাথে মিলন হবে এবং সেখান থেকে বাচ্চা হবে। কিন্তু এই যে জেনেটিক্যাল কারণ যেটা বললাম আমরা যে XXY অর্থাৎ ক্লাইনফেল্টার সিনড্রোম, এইটা কোনোদিনও ঠিক করা যাবে না, এটার কোনো চিকিৎসা নাই। বা ওয়াই ক্রোমোজোমের সমস্যা, এটার কোনো সমাধান নাই। এবং তৃতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস যেটা সেটা আমরা সার্জারির মাধ্যমে ঠিক করতে পারি। অর্থাৎ হাইপোস্পেডিয়াস আমি যেটা বললাম যে আমাদের যে পেনিস, সেই পেনিসের যে মাথার যে ওপেনিং, এই ওপেনিং যদি এই নিচে থাকে বা স্ক্রুটামের ভিতরে থাকে, এইটাকে ঠিক করতে হবে মূলত সার্জারি করে এবং এইটাকে বলা হয় হাইপোস্পেডিয়াস। হাইপোস্পেডিয়াস এইটা হচ্ছে একটা সমস্যা। তাহলে এই যে হাইপোস্পেডিয়াস এইটা হচ্ছে এক ধরনের সমস্যা। তাহলে একজন পুরুষের বাচ্চা না হওয়ার পিছনে অর্থাৎ বন্ধ্যাত্বর পিছনে এই সমস্ত কারণগুলোই মূলত মূল সমস্যা। বা এই সমস্ত কারণে, এই সকল কারণেই একজন পুরুষের বন্ধ্যাত্ব আসে বা একজন পুরুষের এই সমস্ত কারণেই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলন হতে পারে না, যার কারণে তার বাচ্চা হয় না এবং যার কারণে তার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব চলে আসে। তাহলে বন্ধ্যাত্বের মূল কারণ হচ্ছে এই সমস্ত কারণগুলো, আমি যেই সমস্ত কারণগুলো উল্লেখ করলাম, এই সমস্ত কারণেই মূলত একজন পুরুষের বন্ধ্যাত্ব হয়ে থাকে। তাহলে আজকের এই ভিডিও থেকে আমি আশা করি যে মেল ইনফার্টিলিটি বা পুরুষের বন্ধ্যাত্ব কী কী কারণে হয় বা কী সমস্ত বিষয়ের জন্য হয়, আশা করি মোটামুটি বোঝাতে পেরেছি। তাহলে একজন নারীর বাচ্চা না হলেই যে শুধু নারীর দোষ বা নারী বন্ধ্যা সেইটা বলা যাবে না। একজন পুরুষের কারণেও নারীর বাচ্চা নাও হতে পারে। তাহলে এই সমস্ত সমস্যাগুলো যদি কোনো পুরুষের থাকে তাহলে সেইগুলো কারেকশন করতে হবে এবং এই সমস্ত কারণেই একজন পুরুষ কোনোদিন বাবা হতে পারে না এবং তার ভিতরে ইনফার্টিলিটি চলে আসে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।